আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের প্রধান খবরগুলোর শিরোনাম। ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন, বললেন প্রধান উপদেষ্টা। জুলাই ঘোষণাপত্র নিয়ে হতাশ জামায়াত গণপরিষদ, স্বাগত জানিয়েছে এনসিপি। দিল্লি সকালেও আঁচ করতে পারেনি, দিন শেষে ভারতেই আশ্রয় নিতে বাধ্য হবেন হাসিনা, বিবিসি বাংলার প্রতিবেদন। দর্শক, এই ছিল আমাদের আজকের শিরোনামগুলো। এবার জেনে নেওয়া যাক নিউজগুলোর বিস্তারিত। 2026 সালের ফেব্রুয়ারিতেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এমনটাই বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি একথা জানান। প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় তিনি স্বৈরাচার সরকারের তুচ্ছ তাচ্ছিল্য, দমন পীড়নে তরুণ শিক্ষার্থীদের কোটা বিরোধী বিক্ষোভ দাবানলে পরিণত হয় বলেও মন্তব্য করেন। প্রধান উপদেষ্টা বলেন, আজ 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস, বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন। 1 বছর আগে এই দিনে জুলাই গণ অভ্যুত্থান পূর্ণতা পায়। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জুলাই ঘোষণাপত্রে হতাশা প্রকাশ করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তবে এনসিপি এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আন্দোলনে শহীদ পরিবার আহতদের বিষয়ে ঘোষণাপত্রে স্পষ্ট কোনো নির্দেশিকা নেই। যারা শহীদ হয়েছেন, এমনকি যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, জাতির পক্ষ থেকে দাবি ছিল তাদের যেন বিভিন্ন উপাধিতে ভূষিত করা হয়, মুক্তিযুদ্ধে যেমনটা হয়েছিল। আজ মঙ্গলবার জাতীয় সংসদে ঘোষণাপত্র পাঠ শেষে প্রাথমিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এসব কথা জানান তিনি। নায়েবে আমির বলেন, আমরা এই ঘোষণাপত্র শুনে হতাশ, জাতীয় হতাশ, কারণ সংবিধানের প্রস্তাবনায় এটা স্থান দেওয়ার দরকার ছিল। 5 আগস্ট থেকে এটা বাস্তবায়ন করা হবে বলেও আমরা শুনেছিলাম, কিন্তু এটা এখন কখন বাস্তবায়ন করা হবে তার কোনো নির্দেশিকা নেই। জামায়াতের এই নেতা বলেন, ঘোষণাপত্রে কিছুই স্পষ্ট করে উল্লেখ করা হয়নি, এজন্য আমরা হতাশ। আমাদের দলের নির্বাহী কমিটির মিটিংয়ের পর এ বিষয়ে আমরা বিস্তারিত মতামত জানাবো। এদিকে স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের প্রথম বর্ষপূর্তির দিন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার বিকেলে ঘোষণাপত্র পাঠ শেষে সাংবাদিকদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র হয়েছে, এটাকে স্বাগত জানাই। ভালোভাবে পড়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে। আজ বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই গণ অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির ঘোষণা দেয়া হয় এই ঘোষণাপত্রে। ঘোষণাপত্রে বলা হয়, পরবর্তী নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত হবে। ঘোষণাপত্রে জুলাই গণ অভ্যুত্থানে সব শহীদকে জাতীয় বীর হিসেবে উল্লেখ করা হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সেদিন বাংলাদেশ নিয়ে ভারতে কি ঘটেছিল, কিভাবে শেখ হাসিনা দিল্লি গেলেন, তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা। 2024 সালের 5 আগস্ট সোমবার ছিল ভারতের পার্লামেন্টের বর্ষা অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন। অধিবেশনে অনেকগুলো জরুরি বিল তখনও পাশ করানো বাকি, অথচ হাতে সময় খুব কম। কাজেই ট্রেজারি বেঞ্চের বেশ ব্যস্ততা ছিল। রাজধানীতে নেতা মন্ত্রীদের দৌড়াদৌড়ি চলছিল যথারীতি। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবচেয়ে আস্থাভাজন 3 সহযোগী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কিন্তু সতর্ক নজর রাখতে হচ্ছিল একটি প্রতিবেশী দেশের খুব গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের দিকে। সেদিন সকাল থেকেই বাংলাদেশে মার্চ টু ঢাকা কর্মসূচি দিয়ে লাখ লাখ বিক্ষোভকারীর রাজধানীকে অবরুদ্ধ করে ফেলার কথা। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে সেই পরিস্থিতি সামাল দেন, এই ত্রয়ী চোখ রাখছিলেন সেদিকেই। কারণ সেই আন্দোলনের পরিণতি যাই হোক, ভারতের উপর তার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব পড়তে বাধ্য। এই 3 জনের প্রত্যেকের কাছেই গোয়েন্দা কর্মকর্তাদের ব্রিফ ছিল শেখ হাসিনা তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি ঠিকই, কিন্তু শেষ পর্যন্ত তিনি হয়তো এই সংকটও সার্ভাইভ করে যাবেন। কেন শেখ হাসিনা বিপদটা উতরে যাবেন বলে মনে করা হচ্ছে,
তারও একাধিক কারণ দেখানো হচ্ছিল। পরিস্থিতি নিয়ে দুই দেশের সেনাপ্রধানের মধ্যে আলোচনা হচ্ছিল এবং বাংলাদেশের মাটিতে সেনা পাঠানোর কোনো সম্ভাবনা না থাকলেও ভারত যে অন্য সব রকম সাহায্য করতে প্রস্তুত সেই বার্তাও দিয়ে রাখা হয়েছিল। ঠিক এজন্যই 5 আগস্ট সকালেও ভারত সরকারের শীর্ষ নীতি নির্ধারকরাও ঘুণাক্ষরেও আঁচ করতে পারেননি দিন শেষে সেই শেখ হাসিনাই নাটকীয় পরিস্থিতিতে ভারতের মাটিতে আশ্রয় নিতে বাধ্য হবেন। এমনকি 5 আগস্টের আগে শেষবার সম্ভবত 4 আগস্ট যখন হটলাইনে শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাবার্তা হয় তখনও এ ধরনের কোনো সম্ভাবনা নিয়েই আলোচনা হয়নি। তবে দুই দেশের সদ্য নিয়োগ পাওয়া সেনাপ্রধান ভারতের জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ও বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান অবশ্য তার কয়েকদিন আগে থেকে নিজেদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিলেন। কিন্তু শেষ পর্যন্ত 5 আগস্ট যেভাবে ঘটনা প্রবাহ মোড় নিল তার জন্য দিল্লি যে ঠিক প্রস্তুত ছিল সে কথা বলা যাবে না। কারণ ধরেই নেওয়া হয়েছিল শেষ পর্যন্ত শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে হবে এমন সম্ভাবনা খুবই কম। ভারত ততক্ষণে জেনে গেছে দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এরপরই দিল্লিতে টেলিফোন করে শেখ হাসিনা অনুরোধ করেন তাকে তখনকার মতো ভারতে আসার অনুমোদন দেয়া হোক। সেই অনুরোধে সঙ্গে সঙ্গে ইতিবাচক সাড়া দেয়া হয়। হাসিনা নিজে এসেছিলেন তো বটেই, সেদিন রাতের মধ্যেই ভারতীয় দূতাবাসের বেশিরভাগ কর্মী ও তাদের পরিবারের সদস্যদেরও কমার্শিয়াল ফ্লাইটে কলকাতা বা দিল্লিতে উড়িয়ে আনা হয়েছিল। বাংলাদেশে চলমান আন্দোলনের একটা স্পষ্ট ভারত বিরোধী মাত্রা আছে। এটা জানা থাকলেও ঢাকায় ভারতের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে সেদিনই যে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়া হবে এটাও ভারতীয় কর্মকর্তাদের কল্পনার বাইরে ছিল। আসলে 5 আগস্ট সকালের পর থেকেই বাংলাদেশে একটার পর একটা নাটকীয় ঘটনা সেদিন দিল্লির সব হিসাব এলোমেলো করে দিয়েছিল। 5 আগস্ট দুপুর 12টার পর প্রায় একই সময় নাগাদ ঢাকা থেকে দিল্লিতে পরপর দুটি ফোন আসে। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর নিজেই পরে বিষয়টি লোকসভায় দাঁড়িয়ে নিশ্চিত করেছেন। প্রথম ফোনটা এসেছিল খোদ শেখ হাসিনার কার্যালয় থেকে, কথা বলেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজেই। জয়শঙ্কর অবশ্য ভাঙেননি শেখ হাসিনা কার কাছে ফোন করেছিলেন। তবে প্রোটোকল বলে এ ধরনের পরিস্থিতিতে সাধারণত কথা হয়ে থাকে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যেই। ভারত ততক্ষণে জেনে গেছে দেশের নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। দ্বিতীয় ফোনটা আসে একটু পরই বাংলাদেশের বিমান বাহিনীর কাছ থেকে দিল্লিতে ভারতের এয়ারফোর্স কমান্ডের কাছে। শেখ হাসিনাকে বহনকারী সামরিক বিমান যাতে ভারতের নির্দিষ্ট কোনো বিমান ঘাঁটিতে অবতরণ করার অনুমতি পায়, আনুষ্ঠানিকভাবে সেই ক্লিয়ারেন্স চেয়ে করা হয় এই দ্বিতীয় ফোন। সে অনুমতিও দেয়া হয় সঙ্গে সঙ্গে। এই দ্বিতীয় ফোনটার অবশ্য একটা বিশেষ পটভূমি আছে। শেখ হাসিনার জীবন বাঁচাতে হলে তাকে দ্রুত দেশের বাইরে পাঠাতে হবে। বাংলাদেশের সেনাবাহিনী এটা বোঝার পরপরই ভারতকে অনুরোধ করেছিল যেন বিশেষ উড়োজাহাজ পাঠিয়ে তাকে ঢাকা থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। ভারতের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব সেই অনুরোধ সরাসরি খারিজ করে দেন। তাদের অবস্থান ছিল শেখ হাসিনাকে ভারতে আসতে হলে যদি সেটা খুব অল্প সময়ের জন্যও হয় তাহলে তাকে বাংলাদেশের কোনো উড়োজাহাজ বা হেলিকপ্টারে চেপেই আসতে হবে। হেলিকপ্টারে হলে সীমান্তের কাছাকাছি পশ্চিমবঙ্গের কলকাতায় বা ত্রিপুরার আগরতলায় আনা যেতে পারে, সে প্রস্তাবও দেয়া হয় এবং তিনি কিসে আসবেন সেটা চূড়ান্ত করা হলে সেই ফ্লাইটের জন্য বাংলাদেশের সেনাবাহিনীকে ফর্মালি ক্লিয়ারেন্সও চাইতে হবে বলেও জানানো হয়। সেই অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী হাসিনা ও তার সঙ্গীদের জন্য একটি CJ-130 সামরিক পরিবহন উড়োজাহাজ প্রস্তুত করে এবং সেটি দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমানবন্দরে অবতরণের অনুমতি পায়। বাইরে এত কিছু ঘটে গেলেও পার্লামেন্টের ভেতরে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সরকার কিন্তু তখনও সম্পূর্ণ নীরব। পার্লামেন্টের অধিবেশন বসার আগেই সব দলের নেতাদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ছাড়াও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেখানে উপস্থিত ছিলেন। বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সেই বৈঠকে বাংলাদেশ নিয়ে ভারতের দীর্ঘ ও স্বল্পমেয়াদী কৌশল সম্পর্কে জানতে চান, কিন্তু যুক্তরাজ্য সরকার সেই পরিকল্পনায় বাদ সাধে। দিল্লিতে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের মাধ্যমে নতুন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার সরকার ভারতকে জানিয়ে দেয় শেখ হাসিনাকে তখনই তারা সে দেশে আসতে দিতে পারছে না। সেদিন বিকালের পর পার্লামেন্টে সুও মোটো বিবৃতি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টকে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জানান এবং কোন পরিস্থিতিতে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে সেটাও ব্যাখ্যা করেন। 5 আগস্ট দুপুরে যখন শেখ হাসিনাকে ভারতে আসার আনুষ্ঠানিক অনুমতি দেয়া হয়, সেই প্রথম মিনিট থেকেই ভারতের ধারণা ছিল তার এই আশাটা একেবারে সাময়িক এবং এটা
তৃতীয় কোনো দেশে রওনা হওয়ার আগে বড়জোর একটা সংক্ষিপ্ত স্টপওভার। লক্ষণীয় বিষয় হলো এই, সেদিন পর্যন্ত অর্থাৎ মাত্র ৩-৪ মাস আগেও যখনই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে শেখ হাসিনার ব্যাপারে জানতে চাওয়া হয়েছে, তিনি সবসময় বলেছেন ভারতে তার থাকাটা সাময়িক। ভারত যে হাসিনার সুরক্ষা নিশ্চিত করার জন্য আশ্রয় দিয়েছে এবং সেটা যে শুধুই ফর দ্য মোমেন্ট, এটাই আজ পর্যন্ত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষিত অবস্থান। তবে ৫ আগস্ট বিকেল থেকেই দিল্লি প্রবল জল্পনায় সরগরম ছিল শেখ হাসিনা শেষ পর্যন্ত ভারত থেকে কোন দেশে পাড়ি দিচ্ছেন। যুক্তরাজ্য তো তালিকায় ছিলই, সঙ্গে নরওয়ে বা সুইডেনের মতো স্ক্যান্ডিনেভিয়ান দেশ, এমনকি বেলারুশের কথাও আলোচনায় ছিল। অথচ শেখ হাসিনা ও তার সফর সঙ্গীরা আসলে তৃতীয় কোনো দেশে যাচ্ছেন এ ভাবনাতেই বাংলাদেশ বিমান বাহিনীর CJ-130 উড়োজাহাজকে সেই রাতে হিন্ডন বিমান ঘাঁটিতেই থেকে যেতে বলা হয়েছিল, সেটিকে ঢাকায় ফিরে যেতে দেওয়া হয়নি। কিন্তু সেটা যে খুব শিগগিরই ঘটছে না, এটা পরিষ্কার হয়ে যাওয়ার পর ৬ আগস্ট সকাল 10টায় সেই বিমানটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। দিল্লিতে রেখে যাওয়া যাত্রীদের ভারতবাস যে মোটেই সাময়িক হচ্ছে না, সেটা স্পষ্ট হতে অবশ্য তখনও আরও কয়েকদিন বাকি ছিল। ঘটনাবহুল সেই ৫ই আগস্ট সন্ধ্যাবেলা থেকেই ভারতে শেখ হাসিনার অঘোষিত অভিভাবকের ভূমিকা পালন করেছেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দোভালের সঙ্গে ব্যক্তিগত স্তরে শেখ হাসিনার পরিচয় দীর্ঘদিনের। বিগত ১ দশকে ঢাকায় তিনি ঘোষিত অঘোষিত সফরে বহুবার গিয়েছেন। ৫ আগস্ট সন্ধ্যায় হিন্ডন বিমান ঘাঁটিতেও প্রধানমন্ত্রী মোদির দূত হিসেবে দোভালই শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে স্বাগত জানান। পরবর্তী ১ বছর ধরে শেখ হাসিনা কোথায় বা কিভাবে থাকবেন, তার নিরাপত্তায় বা কি ব্যবস্থা হবে, তিনি হাতে গোনা বা বাছাই করা কোন কোন ব্যক্তির সঙ্গে কোথায় কিভাবে দেখা করবেন, তার প্রায় সবটাই এখন নির্ধারিত হচ্ছে অজিত দোভালের তত্ত্বাবধানে। বাবা শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর শেখ হাসিনা যখন ১৯৭৫ থেকে ১৯৮১ সাল পর্যন্ত সপরিবারে দিল্লিতে ছিলেন, তখন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে তার স্থানীয় অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন কংগ্রেস নেতা প্রণব মুখার্জি। সেই সুবাদে তারা ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু হয়ে উঠেছিলেন। প্রণব মুখার্জিকে শেখ হাসিনা আজীবন কাকাবাবু বলে সম্বোধন করে এসেছেন। শেখ হাসিনার এই পর্বের ভারতবাস সম্পর্কে খুব ভালোভাবে অবহিত এমন একজন কর্মকর্তা জানান, সেই প্রায় ৫০ বছর আগে প্রণব মুখার্জি শেখ হাসিনার জন্য যে ভূমিকা পালন করেছিলেন, বলতে পারেন এখন ঠিক সেই জায়গা নিয়েছেন অজিত দোভাল। দর্শক, আমাদের টপ নিউজের আয়োজন আজ এ পর্যন্তই ছিল। ইনশাল্লাহ আগামীকাল আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।